ওকে, এই হচ্ছে আমাদের লেকচার প্ল্যানে। আমরা লেকচার 8 পর্যন্ত ক্লাস নিচ্ছি। লেকচার 8 ক্রিয়া সম্পত্তি খাতে ক্লাস শুরু হচ্ছে লেকচার 7 থেকে। ক্রিয়া সম্পত্তিতে আমরা তিনটা ক্লাস নিব বলছিলাম। একটা হচ্ছে লেকচার 7, লেকচার 8, লেকচার 9। তো আজকে লেকচার 9 এর ক্লাস। আজকে আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট একটা দুটো অঙ্ক দেখাই হবে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো শিটে দেওয়া আছে সবগুলো অঙ্কই নিজে নিজে করতে পারবা। আমি যে অঙ্কগুলো করাচ্ছি, আমি যে 4-5টা অঙ্ক করাচ্ছি, ওই অঙ্কগুলোর মধ্যেই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সবকিছুই আছে। তুমি বাসায় প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো একটু দেখবা, যেগুলো যেখানে আটকে যাবে সেটা আমাকে নেক্সট ক্লাসে বলবা কোথাও যদি প্রবলেম হয়, ঠিক আছে? আর তাছাড়া আজকে আমি অনেকগুলো ডিসকাস করে দিব, সলিউশন করে দিব। তো আমরা শুরু করি। আমাদের আজকে ক্লাসটা কমপ্লিট হলে এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। আর এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেলে আমি নেক্সট তোমাদের একটা মডেল টেস্টের ডেট দিব। ওই ডেটে আগে যেরকম 2টা পরীক্ষা দিছো ওভাবে গুগল ক্লাসরুমে পরীক্ষা দিয়ে দিবা। নেক্সটে আমি নতুন চ্যাপ্টার শুরু করব, কৃষি খাতে আয়। তো যাই হোক, আজকে ক্লাসটা শুরু করি। দেখো, আমাদের লেকচার শিটে 4 নাম্বার অঙ্ক ছিল, যে এটা দেখা যাচ্ছে। আজকে পাওয়ার পয়েন্ট রেডি করা হয় নাই। জি স্যার, দেখা যাচ্ছে। লেট হয়ে গেছে। তোমরা তোমাদের মোবাইলের ডিসপ্লে বড় ছোট করতে পারবা, জুম করতে পারবা। তো যাই হোক, শুরু করি। দেখো 4 নাম্বার অঙ্কটা, এটা হচ্ছে 4 নাম্বার অঙ্ক। সবাই একটু দেখো। জনাব তালেব একটি আচ্ছা, আগের ইয়াগুলো তো, রুলস গুলো কি আর দেখানোর দরকার আছে? আমি গত 2টা ক্লাসে রুলস গুলো ডিসকাস করছিলাম। না স্যার, হবে ইনশাল্লাহ আজকে। ওকে, তাহলে দেখো কি লেখা আছে। জনাব তালেব একটি দোতলা বিশিষ্ট বাড়ির মালিক। তিনি বাড়িটি নির্মাণ কাজ শুরু করেন 1 জুলাই 2016 সালে। অর্থাৎ তিনি 2016 সালের 1 জুলাইতে নির্মাণ কাজ শুরু করেন এবং নির্মাণ কাজ শেষ করেন 30 জুন 2018 সালে। নির্মাণ কাজ শেষ করছেন 30 জুন 2018 সালে। তাহলে নির্মাণ করতে তার সময় লাগছে 3 বছর, 16, 17, 18, 3 বছর সময় লাগছে। আচ্ছা, এরপর লিখছে কি, নির্মাণ শেষে বাড়িটি প্রাইম ব্যাংকে মাসিক 2 লাখ টাকা ভাড়া দেন। ব্যাংকে ভাড়া দিলে উৎসস্থলে করবর্তন হবে কিনা? ব্যাংকে ভাড়া দিলে উৎসস্থলে করবর্তন হবে কিনা? হবে। বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়ার জন্য। ওকে, আর ব্যাংকে ভাড়া দিলে সেটা কি আবাসিক উদ্দেশ্য হবে না বাণিজ্যিক উদ্দেশ্য হবে? বাণিজ্যিক উদ্দেশ্যে। বাণিজ্যিক উদ্দেশ্য হলে মেরামত রক্ষণাবেক্ষণ খরচ কত পার্সেন্ট হবে? 30%। ওকে, এখন আসি যে যেহেতু ব্যাংকে ভাড়া দিচ্ছে, ব্যাংকে ভাড়া দিলে আমরা জানি যে উৎসস্থলে করকর্তন করা হয়। গৃহ সম্পত্তিতে উৎসস্থলে করকর্তনের হার কত পার্সেন্ট? 5%। 5%। ওকে, তাহলে 5% আগে আমরা কি করতে হয়, ভাড়া থেকে লেস করে দিতে হয়। তাহলে সে মূলত বাড়ির মালিককে 2 লাখ টাকা ভাড়া দেয় না। 2 লাখ থেকে 5% উৎসে করকর্তন বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকা সে বাড়ির মূল্যকে ভাড়া দেয়। 2 লাখের 5% হচ্ছে তোমার 10,000 টাকা। তাহলে 2 লাখ টাকা থেকে 10,000 টাকা ট্যাক্স বাদ দিলে 1,90,000 টাকা মূলত ভাড়া দেয় মাসে। ওই 1,90,000-কে আমরা 12 দিয়ে গুণ করলে ভাড়া মূল্য পেয়ে যাব। এরপর আমরা আবার ওই ভাড়া মূল্যের সাথে উৎসস্থলে করকর্তনটা যোগ হয় নাকি বিয়োগ হয়? যোগ হয়। আর উৎসস্থলে করকর্তনের অ্যামাউন্ট বের করা হয় কোন সূত্রের সাহায্যে? উৎসস্থলে করকর্তনের সূত্র কি? মোট ভাড়া মূল্য ইনটু উৎসস্থলে করকর্তনের হার ডিভাইড বাই 100 মাইনাস উৎসস্থলে করকর্তনের হার।
হ্যাঁ, গুড। মোট ভাড়া মূল্য যেটা আসবে তাকে আমরা কি 5/95 অর্থাৎ 5/95 দিয়ে গুণ করলে উৎসস্থলের কর্মকর্তা পেয়ে যাবো। আচ্ছা, আনোয়ার স্যার তো বাপ জানোস না টেক্স কিনে সালমানকে হুম সালমানও দেখতে আসছে যে। আর্লি কর আইডি দিব পাসওয়ার্ড আইডি লাগবে আচ্ছা দেখো, এই দেখো, আইডি লাগবে এই কথা বলিও না। তিনি প্রাইম ব্যাংক থেকে অগ্রিম 20 লক্ষ টাকা নেন। নতুন একটা আইটেম আসছে। বল না বল এই নতুন একটা আইটেম আসছে, সবাই একটু খাতায় লিখো। সবাই খাতায় লিখো। যদি কোনো ভাড়াটিয়া অগ্রিম ভাড়া প্রদান করে, যদি কোনো ভাড়াটিয়া অগ্রিম ভাড়া প্রদান করে, তাহলে তা মোট আয়ের সাথে যোগ হয়। যদি কোনো ভাড়াটিয়া অগ্রিম ভাড়া প্রদান করে, তাহলে তা মোট আয়ের সাথে যোগ হয়। যদি কোনো ভাড়াটিয়া অগ্রিম ভাড়া প্রদান করে, তাহলে তা মোট আয়ের সাথে যোগ হয়। স্যার মোট এসে যোগ হবে। হ্যাঁ, এটা মালিকের ইনকাম। স্যার অগ্রিম ভাড়া প্রদান করে, তাহলে তা মোট আয়ের সাথে যোগ হয়। লিখছো? লিখছি স্যার এরপরে লিখো ওখানে, তবে অগ্রিম ভাড়া দুই ভাবে দেখানো যায়। তবে অগ্রিম ভাড়া দুই ভাবে মোট আয়ের সাথে সমন্বয় করা যায়। তবে অগ্রিম ভাড়া দুই ভাবে মোট আয়ের সাথে সমন্বয় করা যায়। অগ্রিম ভাড়া দুই ভাবে মোট আয়ের সাথে সমন্বয় করা যায়। লিখা হয়েছে? লিখো, করদাতা চাইলে, করদাতা মানে বাড়ির মালিক, করদাতা চাইলে অগ্রিম ভাড়া সংশ্লিষ্ট আয় বর্ষে, করদাতা চাইলে অগ্রিম ভাড়া সংশ্লিষ্ট আয় বর্ষে, করদাতা চাইলে অগ্রিম ভাড়া সংশ্লিষ্ট আয় বর্ষে সম্পূর্ণ আয় হিসেবে দেখাতে পারে। সংশ্লিষ্ট আয় বর্ষে সম্পূর্ণ আয় স্যার হিসেবে, সংশ্লিষ্ট আয় বর্ষে, সংশ্লিষ্ট আয় বর্ষে সম্পূর্ণ আয় হিসেবে দেখাতে পারে। সম্পূর্ণ আয় হিসেবে দেখাতে পারে। অথবা অথবা করদাতা চাইলে, অথবা করদাতা চাইলে অগ্রিম ভাড়াকে, অগ্রিম ভাড়াকে 5টি সমান কিস্তিতে, 5টি সমান কিস্তিতে 5 বছরেও আয় হিসেবে দেখাতে পারে। 5টি সমান কিস্তিতে 5 বছরেও আয় হিসেবে দেখাতে পারে। হয়েছে সবার লেখা? হ্যাঁ স্যার। তাহলে জিনিসটাকে একটু বুঝে নাও। অগ্রিম ভাড়া একজন করদাতা, মানে তুমি অঙ্কে দুই ভাবে দেখাইতে পারো, যে কোনো একটা দেখাবা।
তুমি চাইলে অগ্রিম ভাড়া যা প্রদান করছে পুরো টাকাটাই মোট আয়ের সাথে যোগ করে দিতে পারো, অথবা তুমি চাইলে অগ্রিম ভাড়াটাকে 5 দিয়ে ভাগ করে দেখাতে পারো, মানে তুমি 5 বছরে দেখাবে। যেমন এই অঙ্কে অগ্রিম ভাড়া দেওয়া আছে 20 লাখ, তুমি চাইলে এই 20 লাখ টাকা পুরোটাই মোট আয়ের সাথে যোগ করে দিতে পারো। তাহলে পুরোটা মোট আয়ের সাথে যোগ হয়ে গেলে 1 বছরে ফুল ট্যাক্স দেওয়া হয়ে গেছে, শেষ। বাট তুমি চাইলে, তুমি যদি মনে করো না এটা যদি পুরো অ্যামাউন্টটা যদি আমি এবছরে ইনকাম হিসেবে দেখাই আমার ট্যাক্স অনেক বেশি চলে আসবে, এত ট্যাক্স তুমি হয়তো পে নাও করতে পারো, সেজন্য তুমি চাইলে এই 20 লাখ টাকাকে 5 বছরের সমান কিস্তিতে দেখাইতে পারো। 20 লাখ টাকাকে তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলে 4 লাখ হবে। তাহলে তুমি এই বছরে 4 লাখ টাকা ইনকামের সাথে যোগ করলা, আগামী বছর আবার 4 লাখ যোগ করলা, এরপরের বছর আবার 4 লাখ, এভাবে 5 বছরও দেখাতে পারো, যাতে তোমার ট্যাক্সটা অল্প অল্প করে আসে। তোমার হাতে দুটো অপশন আছে, তোমার ইচ্ছা, এটা তুমি যেভাবে করো, যেভাবেই করো না কেন অঙ্ক কারেক্ট। তুমি যদি 20 লাখ টাকা ডাইরেক্ট যোগ করে দাও মোটার সাথে তখনও অঙ্ক কারেক্ট। আবার কেউ যদি 20 লাখকে 5 দিয়ে ভাগ করে শুধু 4 লাখ টাকা যোগ করে তার অঙ্ক কারেক্ট। তবে এর জন্য একটা টিকা দিতে হবে, নোটে লিখে দিতে হবে যে তুমি কি পুরোটা ধরে ফেলছো নাকি তুমি 5টা কিস্তিতে দিবে। সবাই বুঝছো কিনা? জি স্যার, বুঝছি। ওকে, এরপর আসো, বাড়িটির পুরো মূল্য 25 লাখ টাকা। তাহলে পুরো মূল্য এখানে সম্পূর্ণ আসবে নাকি আংশিক আসবে? সম্পূর্ণ আসবে স্যার। সম্পূর্ণ আসবে, যেহেতু বলছে যে নির্মাণ শেষে বাড়িটি ভাড়া দিছে, তার মানে ধরে নিতে হবে পুরো বাড়িটাই ভাড়া দিছে। এখানে কিন্তু বলে নাই যে একতলা ভাড়া দিছে বা মালিক থাকে, এই ধরনের কোনো কিছু বলে নাই। তো তাহলে মনে করতে হবে যে পুরো বাড়িটাই প্রাইম ব্যাংকে ভাড়া দিছে। যখন একটা বাড়ি সম্পূর্ণ ভাড়া দিবে তখন পুরো মূল্য সম্পূর্ণই অঙ্কে দেখাতে হবে। আচ্ছা, আর পুরো মূল্য কাকে বলে বলছিলাম? পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক ধার্যকৃত মূল্যকে পৌর মূল্য বলে, মিউনিসিপাল মূল্য বলে ইংলিশে। এখন দেখো এখানে ঠিক লিখছে বাড়ি সংক্রান্ত অন্যান্য খরচগুলো। এক, মেরামত খরচ 4 লাখ টাকা। এই 4 লাখ টাকা কি হিসেবে আসবে? না, না স্যার, আসবে না। মেরামত ও রক্ষণাবেক্ষণ কত পার্সেন্ট লিখবো? মেরামত ও রক্ষণাবেক্ষণ 30%। 30%। যেহেতু প্রাইম ব্যাংক একটা কমার্শিয়াল ইনস্টিটিউশনকে বাড়ি ভাড়া দিলে মেরামত ও রক্ষণাবেক্ষণ খরচ 30% হবে। 30%টা বার্ষিক মূল্যের উপর ধরতে হয়। আচ্ছা, সিটি কর্পোরেশন কর আসবে কিনা? আসবে স্যার। আসবে। আসবে। বীমা প্রিমিয়াম আসবে। আইপিএস আসবে। সংস্থাপন ব্যয় আসবে না। আসবে না। কারণ এটি জাতীয় নতুন ব্যয়। জাতীয় ব্যয়, আসবে। আচ্ছা, এরপরে জনাব তালেব প্রাইম ব্যাংক থেকে 6% সুদে 20 লাখ টাকা ঋণ নিচ্ছে। তাহলে 20 লাখে 6% ঋণের সুদ, ঋণের সুদ আসবে কিনা? আসবে। আসবে স্যার। আসবে। এছাড়াও নির্মাণকালীন সময়ে তিনি 2,40,000 টাকা ঋণের সুদ পরিশোধ করেন। এই যে আরেকটা নতুন আইটেম আসছে, একটু খাতায় লেখো, খাতায় লেখো সবাই, খাতায় লেখো। যদি নির্মাণকালীন সুদ দেওয়া থাকে প্রশ্নে, যদি প্রশ্নে নির্মাণকালীন সুদ দেওয়া থাকে, যদি প্রশ্নে নির্মাণকালীন ঋণের সুদ দেওয়া থাকে যদি প্রশ্নে নির্মাণকালীন ঋণের সুদ দেওয়া থাকে তাহলে তা 3টি সমান কিস্তিতে খরচ হিসেবে দেখাতে হয়। তাহলে তা আয়কর আইন অনুযায়ী 3টি সমান কিস্তিতে খরচ হিসেবে দেখাতে হয়। স্যার আয়কর আইন অনুযায়ী 3টি সমান কিস্তিতে খরচ হিসেবে দেখাতে হয়। ফাহিমা, তোমার ছবি এটা চেঞ্জ করবে, এটা কি ছবি দিছো? এটা কে, মানে এখানে কেমন কেমন দেখাইছে? তোমার প্রোফাইলের ছবিটা চেঞ্জ করবে। স্যার আমি
হ্যাঁ তুমি। আচ্ছা। আবার বলতেছি লিখো, যদি প্রশ্নে নির্মাণকালীন ঋণের সুদ দেওয়া থাকে তাহলে তা 3টি সমান কিস্তিতে খরচ হিসেবে দেখাতে হয়। এর মানে কি? এর মানে হচ্ছে নির্মাণকালীন ঋণের সুদ একজন করদাতা চাই পুরো সুদের খরচটা 1 বছরে দেখাতে পারবে না। কেননা এটা ইনকাম ট্যাক্স একটা আইন করে দিছে যে অনেকে নির্মাণ করার সময়, বাড়ি নির্মাণ করার সময় অনেক বড় লোন নেয়। কেউ 50 লাখ টাকা লোন নেয়, কেউ 1 কোটি টাকা লোন নেয়। তো এত বেশি লোন নেওয়াতে দেখা যায় যে তার ইন্টারেস্ট অনেক বেশি আছে। যখন তুমি তোমার হিসাবে ইন্টারেস্ট বাবদ অনেক বেশি খরচ দেখাবা, তখন দেখা যাবে কি তোমার কোনো ইনকামই শো হচ্ছে না, পুরো ইনকামটা জিরো চলে আসতেছে, বা ইনকামটা কম শো হচ্ছে, ট্যাক্স কম আসতেছে। তো আয়কর কর্তৃপক্ষ এখানে একটা চালাকি করছে। তারা করছে কি, তুমি যাতে বেশি খরচ দেখাইতে না পারো 1 বছরে, সেজন্য তারা বলছে যে গৃহ নির্মাণ করার সময় যে সুদটা পে করছো, ওই সুদটা আপনি 1 বছরে দেখাবেন না খরচ। 1 বছরে যদি দেখান তাহলে আপনার দেখা যাবে যে বিশাল খরচ হয়ে গেছে, আপনার ইনকামটা কম শো হবে, আপনার ট্যাক্স কম আসবে। আপনি এই খরচটা দেখাবেন 3 বছরে। অর্থাৎ কারো যদি গৃহ নির্মাণ করার সময় যদি 30 লাখ টাকা ইন্টারেস্ট এক্সপেন্স হয়, তাহলে 10 লাখ টাকা এই বছর খরচ দেখাবেন, আগামী বছর 10 লাখ টাকা খরচ দেখাবেন, এর পরের বছর 10 লাখ টাকা খরচ দেখাবেন। অর্থাৎ নির্মাণকালীন ঋণের সুদ কখনোই পুরো খরচটা 1 বছরে দেখানো যাবে না। ওই খরচটাকে সবসময় 3 কিস্তিতে দেখাইতে হবে। ঠিক আছে? যেমন আমাদের এই অঙ্কে নির্মাণকালীন ঋণের সুদ দিচ্ছে 2,40,000 টাকা। তাহলে 2,40,000-কে 3 দিয়ে ভাগ করে দেখো তো কত হয়। 80,000। তাহলে 80,000 দেখাইতে হবে। অর্থাৎ আমরা তো 1 বছরের অঙ্ক করবো, আমরা 1 বছরে শুধুমাত্র দেখাবো কি 80,000। বাকি টাকাটা পরবর্তী বছরে, এর পরের বছরে যখন তার হিসাবটা শো করবে আয়কর কর্তৃপক্ষের কাছে, তখন সে দেখাবে। সবাই বুঝছো কিনা? সহজ কথায় নির্মাণকালীন ঋণের সুদ সবসময় 3 দিয়ে ভাগ করবা, ভাগ করে যেটা আসবে ওটা বসাবো। ক্লিয়ার? জি স্যার। অন্যটা না, যে অন্য ঋণের সুদ না, ওই যে আগে যে একটা ঋণ নিছে 20 লাখ টাকা 6%, সেটা না। সেটা ধরে নিতে হবে সে হয়তো বাড়ির কাজ শেষ বা বাড়ির সম্প্রসারণ করার জন্য বা আদার্স কোনো কাজে হয়তো নিতে পারে। কিন্তু যে ঋণের সুদের পাশে অবশ্যই নির্মাণকালীন লিখে দিবে, শুধু ওই সুদটাকেই তুমি 3 দিয়ে ভাগ করবা, অন্য কোনো ঋণের সুদকে না। বন্ধকি ঋণের সুদ কেউ না, বা স্বাভাবিকভাবে শুধু ঋণের সুদ বলছে ওটা কেউ না। শুধুমাত্র যে সুদের ক্ষেত্রে নির্মাণকালীন বলবে ওটাকে শুধু তুমি কি করবা, 3 দিয়ে ভাগ করবা। ক্লিয়ার? জি স্যার। ওকে। হ্যাঁ স্যার বুঝছি। এরপরে নিচে কি লিখছে দেখো, উক্ত বছরে তার বিনিয়োগ ছিল নিম্নরূপ। তাহলে কোনো অঙ্কে যদি বিনিয়োগ দেওয়া থাকে আমাদেরকে কি করতে হয়? করদায়। কত নির্ণয় করতে হয়? বিনিয়োগ থাকলে কর্তা নির্ণয় করতে হয় না, বিনিয়োগ থাকলে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হয়। বিনিয়োগ থাকলে বিনিয়োগ ভাতা নির্ণয় করতে হয়। তো বিনিয়োগ এখানে তো কর দায়িত্ব আছে, বিনিয়োগ কর দায়িত্ব আছে, সেটা পরে করব। আগে বিনিয়োগ থাকলে কি করতে হয়, বিনিয়োগ ভাতা বিনিয়োগ নির্ণয় করতে খাতা, হয়। হ্যাঁ। আচ্ছা, তো জীবন বীমা প্রিমিয়াম বিনিয়োগ ভাতাতে আসে কিনা? আসে স্যার। আসে। স্যার। দাতব্য হাসপাতালের দাম আসে। আসে স্যার। আসে। আসে কি আসবে না? আসে। ওই লিস্টের মধ্যে আছে। আসবে স্যার, আসবে। স্ত্রীকে প্রদান আসবে না। আসবে না, কেননা স্ত্রীকে প্রদান এটা বিনিয়োগ না, এটা খরচ। ঠিক আছে, এটা আসবে না। তাহলে বিনিয়োগে আসবে মাত্র দুইটা, একটা জীবন বীমা প্রিমিয়াম আর একটা দাতব্য হাসপাতালের দাম। এই দুইটা যোগ করলে প্রকৃত বিনিয়োগ পাবো। আর বিনিয়োগের মধ্যে মোট আয়ের কত পার্সেন্ট আসে? 25%। 25%। আর বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1.5 কোটি। কোটি। যেটি ছোট সেটি বিনিয়োগ ভাতা। আর সবার শেষে আমাদেরকে কর দায় নির্ণয় করতে হবে, এখানে কর দায়ও আছে। তো ঠিক আছে, প্রশ্ন মোটামুটি সবাই বুঝছো। এখন আমি একটার পর একটা সলিউশনটা শুরু করি। সলিউশনটা দেখার পর যার যেখানে প্রশ্ন থাকবে আবার প্রশ্ন করবে। প্রথমে এতটুকু দেখো তো, বার্ষিক মূল্য পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? তোমরা তোমাদের মোবাইলের ডিসপ্লে জুম করতে পারবা।
ব্যাংকে ভাড়া দিছিল 2 লাখ টাকা করে মাসে, বাট আমরা ভাড়া লিখলাম যে 1,90,000। কেন 1,90,000 হইলো? উৎসস্থলে কর করতেন। বাদ দিতে তাহলে হয়েছে, কত? রাইট। 2 লাখ থেকে 5% বাদ দিতে হয়েছে, সেটা ওয়ার্কিং এ দেখাইছি, এই যে পাশের নোট লেখা আছে না। এখানে 2016 থেকে 18 বছর না, তাহলে 3 বছর না কি 3 বছর? তাহলে অঙ্কটা তো বাবা আরে বলছিল। আরে অঙ্ক কি 3 বছর? আমরা তো অঙ্ক সবসময় 1 বছরের জন্য করি। বাড়িয়ে না নির্মাণ করতে তার 3 বছর সময় লাগছে, সেটা জাস্ট এমনি জানাইছে তোমাকে। সেটা বলছি। ট্যাক্সও দেওয়া হয় ইয়ারলি বেসিস, বছর বছর। আচ্ছা, তাহলে এখানে 2 লাখ টাকার জায়গায় 1,90,000 লিখতে হয়েছে, কারণ ব্যাংকে ভাড়া দিলে 5% ট্যাক্স বাদ দিতে হয় ভাড়া থেকে। তাহলে 2 লাখ থেকে 5% ট্যাক্স বাদ দিলে 1,90,000। ওই 5%টা কোথায় দেখাচ্ছি? ওই যে নোটে ওয়ার্কিং এর শেষের দিকে দেখাবো, মানে লেখা আছে নিচের দিকে। আর উৎসস্থলে করকর্তন সবসময় ভাড়া মূল্যের সাথে যোগ করতে হয়। উৎসস্থলে করকর্তন কিভাবে বের করে? স্যার মোট ভাড়াকে জাস্ট রেট বাই 100 মাইনাস রেট দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ উৎসস্থলে করকর্তন হার 5, নিচে 100 থেকে 5 বাদ দিলে কত হবে? হ্যাঁ বলো। স্যার আমার বইটাতে স্যার এম এ কালামে আর কি স্যার বার থেকে উৎস কর্তনটা বাদ দেয় নাই স্যার, ডাইরেক্ট লিখে সঙ্গে উৎসস্থ কর্তনটা যোগ করে দিছে। ওখানে নোটে হয়তো কোনো কিছু লিখতে পারে, যদি বলে যে নোটে যে যে ভাড়াটা দেওয়া আছে ওটাকে ধরে নেওয়া হলো কর পরবর্তী ভাড়া, মানে উৎসস্থলে কর কর্তন বাদ দেওয়ার পরে ভাড়া। কেউ যদি এটা ধরে নেয় যে এই 2 লাখ টাকাটাই উৎসস্থলে কর কর্তন বাদ দেওয়ার পর, ঠিক আছে, তখন একবার ডাইরেক্ট করে দেওয়া যাবে। হ্যাঁ স্যার। বুঝতে পারছো? কিন্তু আচ্ছা স্যার, আমরা টিকা দেওয়া। সবসময়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওটা লেখা আছে। আমরা সবসময় এক স্টাইল ফলো করবো, আমরা অলওয়েজ এক নিয়ম আচ্ছা ফলো করবো, ঠিক আছে, উৎসস্থলে কর কর্তন বাদ দিয়ে। আচ্ছা স্যার। ট্যাক্স অনেক কিছু আছে, এভাবে টিকা দিয়ে নোট ধরে ধরে করা যায়, একই জিনিস দুইভাবে করা যায়। তাহলে বার্ষিক মূল্য পর্যন্ত কারো প্রশ্ন আছে কিনা বল? না স্যার। বার্ষিক মূল্য পর্যন্ত কারো প্রশ্ন আছে? স্যার কোনো কোশ্চেন নেই। ওকে, কোনো কোশ্চেন নাই, তাহলে একবার খরচগুলো দেখাই। খরচগুলো দেখাই, ইনকাম পর্যন্ত দেখাই। অব্যয়িত মেরামত রক্ষণাবেক্ষণ কিভাবে আসে উপর দেখো। প্রশ্নে মেরামত খরচ 4 লাখ দেওয়া ছিল, কিন্তু অনুমোদনযোগ্য মেরামত 7,50,000 হয়ে গেছে। তাহলে 7,50,000। অনুমোদনযোগ্য করা মেরামত বেশি হলে যতটুকু বেশি ততটুকু মোটার সাথে যোগ করে দিতে হয়। আর অগ্রিম ভাড়াকে আমরা এখানে ধরে নিলাম 5 বছরে সে অ্যাড করবে, এটার জন্য ঠিকায় লিখে দিব। এই অঙ্কে 3টা নোট আছে, নোটগুলো একটু পরে দেখাবো। বলো, কারো প্রশ্ন আছে কিনা?
করযোগ্য আয় পর্যন্ত কারো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, আমি তাহলে তিনটা নোট দেখাই। একটা নোট হচ্ছে এই যে ভাড়া 2 লাখ থেকে কিভাবে 1,90,000 হলো সেটা দেখাবো। একটা হচ্ছে নির্মাণকালীন ঋণের সুদ 3 দিয়ে ভাগ হয়েছে কেন সেটা দেখাবো। আর আরেকটা হচ্ছে তোমার অগ্রিম ভাড়াটা 5 দিয়ে কেন ভাগ হয়েছে। নোটগুলো একটু দেখো। সবাই দেখো নোটগুলো। 1 নম্বরে লেখা আছে কি, যেহেতু ব্যাংকে ভাড়া দিলে আয়কর আইন অনুযায়ী মাসে 5% কর প্রদান করা হয়, তাই নিট ভাড়া হবে 2 লাখ থেকে 5% বাদ দিলে 1,90,000। 2 নাম্বার। স্যার উৎসস্থলে করকৃতরা 5/95 করতে হচ্ছে। ওটা সূত্র, ওটা তো সূত্রটা তো আমি প্রথম ক্লাসে দিচ্ছি ক্রিয়া সম্পত্তি, যে উৎসস্থলে কর কর্তন সমান মোট ভাড়া মূল্য ইনটু উপরে উৎসস্থলে কর কর্তনের হার, নিচে 100 মাইনাস উৎসস্থলে কর কর্তনের হার। তো 100 মানে যেটা থাকবে ওটা ইয়েস, উৎসস্থলে কর কর্তনের হার হচ্ছে 5, তাহলে উপরে 5 নিচে 100 থেকে 5 বাদ দিলে 95 হয়। 5। আচ্ছা। 2 নম্বর নোটে কি বলছে, আয়কর আইন অনুযায়ী নির্মাণকালীন ঋণের সুদ 3টি সমান কিস্তিতে খরচ হিসেবে দেখাতে হয়, তাই 3 দিয়ে ভাগ করা হয়েছে। 3, কোন করদাতা অগ্রিম ভাড়া নিলে তার সম্পূর্ণ অথবা 5টি সমান কিস্তিতে আয় হিসেবে দেখাতে পারে। এখানে কিস্তি আকারে দেখানো হয়েছে। তো তুমি চাইলে অগ্রিম ভাড়া যেটা নিচ্ছে 20 লাখ টাকা সেটা পুরোটাও যোগ করে দিতে পারো, অথবা তুমি চাইলে 5 দিয়ে ভাগ করে দেখাতে পারো। আমরা এই অঙ্কে 5 দিয়ে ভাগ করে দেখাইছি। এরপরে অনুমোদনযোগ্য মেরামত রক্ষণাবেক্ষণ যদি প্রকৃত মেরামত রক্ষণাবেক্ষণের চেয়ে বেশি হয়, তাহলে যতটুকু বেশি ততটুকু অব্যয়িত হিসেবে দেখাতে হবে। যেমন এই অঙ্কে অনুমোদনযোগ্য মেরামত রক্ষণাবেক্ষণ অঙ্কে চলে আসছে 7,50,000, কিন্তু প্রশ্নে দেওয়া ছিল মেবি 4 লাখ টাকা। তাহলে 7,50,000 থেকে 4 লাখ বাদ দিয়ে দিলে 3.5 লাখ টাকা বেশি আসছে। এই 3.5 লাখ টাকা অঙ্কে যোগ হয়ে গেছে। উৎসস্থলে কর কর্তন করদায় থেকে বাদ দিতে হবে, সেটা করদায় নির্ণয় করার সময় দেখতে হবে। আগে বলো মোটাই নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা। এখানে নোট কোনটা মাস্ট দিতে হবে? এখানে নোট মাস্ট দিতে হবে তোমার 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, এই দুইটা তোমাকে এখানে মাস্ট দিতে হবে। নোট 1 আর 3, অন্যগুলো না দিলেও চলবে। তাহলে এখন আমরা বিনিয়োগে যাই, কি বলো? জি স্যার। বিনিয়োগ বাধা দেখায়, যেহেতু এই অঙ্কে বিনিয়োগ ছিল তাই বিনিয়োগ বাধা দেখাতে হবে। সবাই একটু বিনিয়োগ বাধাটা একটু দেখো। প্রশ্নে 3টা বিনিয়োগ ছিল, একটা জীবন বীমা প্রিমিয়াম, একটা দাতব্য হাসপাতালে দান, একটা স্ত্রীকে প্রদান। আমরা জানি স্ত্রীকে প্রদান করলে সেটা বিনিয়োগ না। বিনিয়োগের একটা লিস্ট আমরা লেকচার 1-এ দিয়েছিলাম, বেতনের চ্যাপ্টারে ওখানে দেওয়া আছে, ওখানে বিনিয়োগের রুলস গুলো লেখা আছে। বিনিয়োগ নিয়ে আমরা ক্লাস নিয়েছিলাম লেকচার 3-তে, 3 নম্বর লেকচারে। কেউ না পারলে ইউটিউব থেকে ভিডিওটা দেখে নিতে। বিনিয়োগের সবসময় 3টা বিষয় কম্পেয়ার করতে হয়। প্রথমে দেখতে হয় সে কোন কোন জায়গায় বিনিয়োগ করছে। বুঝি নাই? একটু বড় করে বলেন না। বিনিয়োগে 3টা বিষয় কম্পেয়ার করতে হয়। একটা হচ্ছে কোথায় বিনিয়োগ করছে তার টোটাল ফিগার, যেটাকে বলা হয় প্রকৃত বিনিয়োগ। সে এখানে 2 জায়গায় বিনিয়োগ করছে, একটা জীবন বীমা প্রিমিয়াম আর একটা দাতব্য হাসপাতাল। ওই দুটোটা যোগ করলে প্রকৃত বিনিয়োগ। এরপরে সবসময় বিনিয়োগে মোট আয়ের 25% আসে, আর বিনিয়োগের সর্বোচ্চ সীমা 1.5 কোটি, এটা ফিক্সড আইনে বলা আছে। প্রথমে এই দুইটা অ্যামাউন্টের মধ্যে যে অ্যামাউন্টটা ছোট সেটা ফার্স্ট কলামে লিখবো, এরপরে প্রকৃত বিনিয়োগের সাথে তুলনা করে যেটা ছোট সেটা সেকেন্ড কলামে। এটাই হচ্ছে বিনিয়োগ ভাতা। আর বিনিয়োগ ভাতা কেন নির্ণয় করা হয়? কারণ বিনিয়োগ করলে একজন করদাতা কর মাপ পায়, কর মাপটা করদাইতে গিয়ে দেখাতে হয়। বিনিয়োগ খাতায় কারো প্রশ্ন আছে কিনা? না স্যার। অন্য কারো? বিনিয়োগ যে কোনো চ্যাপ্টারের সাথে থাকতে পারে। যে চ্যাপ্টার
যে চ্যাপ্টারের অঙ্কের সাথে থাকুক না কেন নিয়ম একটাই। ওকে, তাহলে এখন আসো আমরা করদাইতে চলে যাই। আমাদের এই করদাতা পুরুষ নাকি মহিলা? পুরুষ। পুরুষ হলে বার্ষিক কত টাকা পর্যন্ত ট্যাক্স দিতে হয় 3 না? লাখ টাকা পর্যন্ত। 3 লাখ টাকা। 3 লাখ টাকা পর্যন্ত 0%। আচ্ছা, আর বিনিয়োগ করলে কত পার্সেন্ট কর রেয়াত পায়? 15%। নো, এর উপরে হইলো না। আরো 15 লাখ টাকার ইনকাম। বেশি হলে 10%। হ্যাঁ, 15 লাখ টাকার কম। তো এই ব্যক্তির ইনকাম 15 লাখ টাকার বেশি নাকি কম? কম। এই কম। এই দেখো 22,52,000 টাকা ইনকাম, এটা বলতে 15 লাখ টাকা কম। দেখে দেখে তোমরা ভুল বলতেছো। তাহলে এই ব্যক্তির ইনকাম কত? 22,52,000 না? তাহলে কারো ইনকাম যদি 15 লাখ টাকার বেশি হয় তাহলে সে বিনিয়োগের উপর কত পার্সেন্ট মাপ পাবে? 10%। 10%। আর যদি মোটাইটা যদি 15 লাখ টাকার কম হতো তখন বিনিয়োগের 15%। ওকে ওকে, তাহলে এই অঙ্কে বিনিয়োগের কত পার্সেন্ট মাপ পাবে? 10% নাকি 15%? 10%। আচ্ছা, আর আরেকটা জিনিস গত ক্লাসে বলছিলাম যে উৎসস্থলে করকর্তন থাকলে সেটা কর দায় থেকে কি করতে হয়? বিনিয়োগ করতে। বিয়োগ করতে হয়। আচ্ছা, তাহলে এখন কর দায় দেখাই। কর দায় এখানে যে কর দায়টা আছে এটা গত বছরের নিয়মে করা আছে। আমি এটা আপডেট করে দিচ্ছি, একটু ওয়েট করো। এটা আপডেট, এটা গত বছরের নিয়ম। দেখা যাচ্ছে? পর্দায় ছকটা দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এই ছকটা হচ্ছে গত বছরের নিয়মের, ঠিক আছে? আমি এটাকে এখন এই বছরের নিয়ম অনুযায়ী করে দিচ্ছি। প্রথমে পুরুষ করদাতার ক্ষেত্রে বর্তমানে প্রথম কত লাখ টাকা পর্যন্ত 0%? 3 লাখ। 3 লাখ টাকা পর্যন্ত। এটাকে 3 লাখ টাকা পর্যন্ত 0%, কেমন? 3 লাখে 0% 0। আমাদের এই ব্যক্তির মোট আয় কত ছিল? 22,52,000। হ্যাঁ, 22 লাখ 22,52,000। 22,52,000। তাহলে 22,52,000 থেকে 3 লাখ চলে গেলে আমি 19,52,000। আমি ওটাও একটু পাশে দেখা দিই রাফ হিসেবে, যদিও তোমাদের দেখানো দরকার নাই। আচ্ছা, সেটা না দেখালে চলবে, এখানে ফন্ট গুলা সাপোর্ট করে না। 22 লাখ অঙ্কে মোটায় ছিল যে 22,52,000। তো আমরা জানি যে কোনো করদাতার ক্ষেত্রে অর্থাৎ পুরুষ করদাতার ক্ষেত্রে প্রথম 3 লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হয় না। তাহলে 3 লাখ বাদ দিয়ে দিলে ওর কাছে আর থাকবে 19,52,000। আচ্ছা, এরপর আমাকে বলো যে প্রথম 3 লাখের পরবর্তী কত লাখ টাকা পর্যন্ত কত পার্সেন্ট কর হার? 1 লাখ টাকা পর্যন্ত। 1 লাখ টাকা পর্যন্ত 5%। পরবর্তী কয় লাখ বলো তো বর্তমান নিয়ম অনুযায়ী? 1 লাখ। 1 লাখ। Good. এই কর দায়ের ক্লাস নিয়েছিলাম লেকচার 4 এ। কেউ যদি না পেয়ে থাকো ইউটিউব থেকে দেখে নিবা লেকচার 4 এর ক্লাসটা করে তুমি বুঝতে পারবা যে পুরুষ হলে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, মহিলা হলে কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়, বা প্রতিবন্ধী হলে কিভাবে, মুক্তিযুক্ত হলে কিভাবে, এগুলো সব লেকচার 4 এ ডিটেইলস বলা আছে।
এগুলো যে কোনো চ্যাপ্টারের সাথে থাকতে পারে। তাহলে 1,00,000-এর 5% হচ্ছে কত টাকা? 5,000 টাকা। 5,000। ওকে, এরপরে বলো তাহলে 19,52,000 থেকে 1,00,000 বাদ দিয়ে দিব, যেহেতু এখন 1,00,000 ক্যালকুলেশন হয়ে গেছে। 18,52,000। তাহলে আরো কত 18,000 টাকা। থাকবে? 18,52,000। এটা রাফ, উপরের যে অংশটা করতেছি এটা রাফ করতেছি। আচ্ছা, এরপরে আসো 1,00,000-এর পরবর্তী কয় লাখ? 3 লাখ। 3 3 লাখ লাখ। টাকা। বলো 1,00,000-এর পরবর্তী 3 লাখ, এগুলা রুলসে লেখা আছে, তোমাকে মুখস্থ রাখতে হবে। লেকচার 1-এ আছে 3 লাখ। 3 লাখের কত পার্সেন্ট বলো তো? 10%। 10%। 3 লাখের উপর 10% করলে কত হবে? 30,000। 30,000 টাকা। 30,000। তাহলে এদিকে 18,52,000 থেকে 3 লাখ বাদ দিয়ে দিই, যেহেতু 3 লাখ 15,52,000। আরো অবশিষ্ট থাকবে 15,52,000। 15,52,000। আচ্ছা, সবাই বুঝতে তো না? জি Yes, স্যার, sir. বুঝতে ওকে, Yes, sir. 3 লাখের পরবর্তী কয় লাখ বলো তো? 4 লাখ। 4 লাখ। 4 লাখে কত পার্সেন্ট? 15%। 15%। 15%। তাহলে 4 লাখের 15% কত আসে? 60,000। 60,000 টাকা। 4 লাখের 15% আসবে 60,000। তাহলে 4 লাখ ধর আসে, সেখান থেকে 4 লাখ মাইনাস করে দিই। 7,52,000। 4 লাখ মাইনাস করে আরো ইনকাম হয়ে গেল 7,52,000। ওকে, এরপরে আয়কর আইন অনুযায়ী 4 লাখের পরবর্তী কয় লাখ? 5 লাখ। 5 লাখ। ওকে, 4 লাখের পরবর্তী হচ্ছে 5 লাখ। 5 লাখ। স্যার 5 লাখে কত পার্সেন্ট? 20%। 20%। 15 লাখ থেকে 4 লাখ গেলে 7,52,000। 11,52,000 হচ্ছে। তোমরাই বলছো, আমি তার দিকে তাকাইনি। আচ্ছা, তাহলে পরবর্তী